তীব্র দাবদাহের মাঝে খুলল স্কুল কলেজ। অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন হলেও খুশি কিশোর কিশোরীরা। নানা সতর্কতামূলক ব্যবস্থা কর্তৃপক্ষের। আমাদের বলছে নিচে নামতে না, আমাদের বলছে ক্লাসরুমে বসে থাকতে। স্কুল কমিটি থেকে যদি মনে করেন স্কুল খোলে তাহলে তো আমাদের করার কিছু না, বাচ্চাদের তো স্কুল আনতে হয়। স্কুল কর্তৃপক্ষ যত ম্যানেজ করতে পারে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর কি। নির্বাচন নিয়ে কোনো চাপ ছিল না, অবস্থান পরিষ্কার করতে হবে জাতীয় পার্টিকেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন বিএনপি কখনোই দেশের উন্নয়ন দেখে না। বেইলি রোড ট্র্যাজেডির পর লোক দেখানো অভিযান এখন বন্ধ। অগ্নি নিরাপত্তা ছাড়া আগের মতোই চলছে রেস্তোরাঁ বাণিজ্য। চিঠি দিয়েই দায় সারছেন ভবন মালিকরা। আমরা বন্ধ করিনি, এটা জাস্ট আমরা আবার ওপেন করে দেব। এখন আপাতত যে ইটা আছে ওইটা ওইভাবে করা হয়েছে। সমস্ত কিছু চিঠি দিয়ে তাদেরকে জানাইছি, আমরা সরাই দিচ্ছি। এরপরে যদি তারা করে থাকে তাদেরকে বহন করতে হবে। চুয়েটে গাড়ি পোড়ানোর ক্ষতিপূরণ সহ 4 দফা দাবিতে চট্টগ্রামের 5 জেলায় চলছে পরিবহন ধর্মঘট। যান সংকটে চরম ভোগান্তি। ধর্মঘটের কারণে আমাদের এখন হেঁটে আসতে খুব কষ্ট হয়েছে, মানুষের ভোগান্তি হচ্ছে। হঠাৎ ধর্মঘট হওয়ার কারণে বিভিন্ন মানুষ, আপনি দেখতেছেন যে দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে আসতেছে, বিভিন্ন কষ্টের শিকার হচ্ছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তীব্র গরমের মাঝেই প্রাক প্রাথমিক ছাড়া সব স্কুল কলেজ খুলছে আজ। হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম, তবে কোথাও কোথাও প্রথম দিনে প্রায় 50% শিক্ষার্থী অনুপস্থিত। সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে হয়নি অ্যাসেম্বলি। প্রচণ্ড গরমের মধ্যে স্কুল কলেজ খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা, তবে লম্বা ছুটির পর স্কুল খোলায় খুশি কিশোর কিশোরীরা। শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। সেই সাথে মুখে ঘন ঘন পানির ঝাপটা দেওয়ার তাগিদও দেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাতে গাদাগাদি করে না বসে সেদিকে লক্ষ্য রাখা হবে। ত্রুটিপূর্ণ ফ্যান থাকলে মেরামত করা হবে সেগুলোও। ঈদের ছুটি শেষে গত 21শে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এখনও তাপপ্রবাহ না কমলেও শিক্ষণ ঘাটতির কথা মাথায় রেখে নানা নির্দেশনা দিয়ে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত হয়। একটু কষ্ট হলে মানা নিতে হবে, স্কুল খুলতেছে, বন্ধুদের সাথে গল্প হবে, এটাও একটা আনন্দের বিষয়। কর্তৃপক্ষ বলছে যে বাইরে না যাইতে আর ব্যাগে করে পানি নিয়ে আসতে, ঠান্ডা পানি খাবার জন্য। আমাদের বলছে নিচে নামতে না, আমাদের বলছে ক্লাসরুমে বসে থাকতে। আজকে থেকে খুলছে, আবার বন্ধ দেয় কিনা দিলে ভালো হইতো। তাদের লেখাপড়ার দরকার আছে, আবার গরমে কষ্ট হয়, সরকার তো চিন্তা ভাবনা করেই করছে এটা। ডেনসিটি একটু কমিয়ে দেওয়া এবং তাদেরকে পাতলা করে বসানো, প্রতি বেঞ্চে 3 জন করে বসানো, ডিফেক্টিভ কোনো ফ্যান আছে কিনা সেগুলো মানে ত্রুটিমুক্ত করে যাতে বাচ্চাদেরকে বাতাস দেওয়া হয়। ক্লাস ডিউরেশন 50 মিনিট, সেটাকে কমিয়ে এনে কিভাবে আরও 2টা ক্লাস বাড়িয়ে দিয়ে যাতে বিষয়গুলো একটা সমতা আসে, সবগুলো বিষয়ের ক্লাস শিক্ষার্থীরা পায়, এই চিন্তা আমরা করেছি অলরেডি। দর্শক, ঢাকা ও ঢাকার বাইরের অবস্থা জানবো এই বিষয়ে। একা একে যোগ দেবেন আমার সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সহকর্মী সুমাইয়া ঐশীর কাছে। ঐশী, আপনি এখন কোন স্কুলে আছেন এবং সেখানে উপস্থিতির হার কেমন দেখছেন? এই প্রচণ্ড গরমের মধ্যে স্কুলগুলোতে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন আপনি? অনেক ভিড় দেখতে পাচ্ছি, অনেক ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে এখন আছি শেরেবাংলা নগর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে এবং এখন কিন্তু টিফিন পিরিয়ড চলছে এখানে। 10টা থেকে 10টা 20 পর্যন্ত চলবে টিফিন পিরিয়ড এবং এই সময়টিতে কিন্তু দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা বারান্দায় ভিড় করলেও কিন্তু তারা কেউ এখন মাঠের দিকে আগাচ্ছে না, কারণ
স্কুল কর্তৃপক্ষ যারা আছে, স্কুল কর্তৃপক্ষ কিন্তু বলছে যে শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই মাঠের দিকে আগাতে না পারে সেজন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে, এবং এজন্য মাঠে প্রবেশের যে জায়গাটি সেই জায়গায় আসলে তালা দিয়ে রাখা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা না যেতে পারে সেদিকে টিফিন পিরিয়ডে, এবং রোদের মধ্যে না যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এবং যখন টিফিন পিরিয়ড শুরু হয় মাইকিং করে কিন্তু সমস্ত শিক্ষার্থীদেরকে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা কোনোভাবেই মাঠে প্রবেশ করতে না পারে। এবং একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে শিক্ষার্থীদের তারা যথাযথ ভাবে পানের যে সতর্কতা সেটি জারি মানে অর্থাৎ সেই ব্যাপারে সতর্ক করেছে শিক্ষার্থীদের। স্কুলেও পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা রাখা হয়েছে, এবং একই সঙ্গে কিন্তু অভিভাবকরাও বলছেন যে তারা শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই অসুস্থ না হয়ে যায়, ঘন ঘন পানি যাতে তারা পান করতে পারেন, সঙ্গে করে অভিভাবকরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছেন সঙ্গে করে। এবং একই সঙ্গে কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি, বুঝতেই পারছি স্কুল খোলার পর শিক্ষার্থীরা কতটা খুশি। আপনার পেছনে তাদের উচ্ছ্বাস দেখতে পেয়ে আমরা বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। নুরনবী সরকার আছেন রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এবং কলেজে, সেখানেই যাচ্ছি তার কাছে। নুরনবী, স্কুল খোলার ব্যাপারে অভিভাবকদের কি প্রতিক্রিয়া দেখছেন, এবং স্কুল কর্তৃপক্ষ নিশ্চয়ই নানা পদক্ষেপ নিয়েছে, তাদের মধ্যে সচেতনতা কতটুকু দেখতে পেয়েছেন আপনি? অভিভাবকরা বলছেন স্কুল বন্ধ তারা চান না, কলেজ বন্ধ তারা চান না। তারা বলছেন এমনিতেই অনেকদিন ছুটি হয়ে গেছে, পড়ালেখা শেষ করতে হবে। তারা যেটি বলেছেন যে তারা চান যে স্কুল যেন সকালবেলা শুরু হয়ে 10:30 থেকে 11টার মধ্যে শেষ হলো, তাহলে গরমটা তীব্র আকারে পড়ার আগেই তারা বাচ্চাদেরকে নিয়ে বাসায় ফিরতে পারবেন এবং সকালবেলা তারা আসলেন। তো এরকম কথা হচ্ছে অভিভাবকরা বলছেন, আর স্কুল বন্ধ তারা চান না। আর স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষকরা বলছেন তারা আসলে সরকারের নির্দেশনা মেনে চাকরি করেন, আর তারা বলছেন যে চেষ্টা করছেন, সরকার যে নির্দেশনা দিয়েছে আমি দেখেছি যে কোনোভাবেই শিক্ষার্থীদের মাঠের মধ্যে অথবা রোদে আসতে দিচ্ছে না। ক্লাসে ক্লাসে পানি রাখা হয়েছে, স্যালাইন রাখা হয়েছে, এবং শিক্ষার্থীদের তারা যথেষ্ট যত্ন করেই কিন্তু পড়ালেখা করাচ্ছেন। তবে উপস্থিতি নিয়ে তারা বেশ চিন্তায় আছেন, কারণ আমরা দেখেছি প্রথম দিন প্রায় 50 ভাগ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়নি। অভিভাবকদের সঙ্গে কথা বললাম, শিক্ষকদের সাথে কথা বললাম, তারা যেটি বলেছেন যে হয়তো অনেক অভিভাবক দেখছেন, 2-1 দিন অপেক্ষা করছেন যে কয়েকদিন পরে তারা হয়তো বা শিক্ষার্থীদের দেবেন। অনেক বাচ্চা অসুস্থ থাকতে পারে, অনেক বাচ্চা বিভিন্ন ছুটি ছাড়া যেহেতু দীর্ঘদিন ছিল তারা হয়তো প্ল্যান করে সেখানে গেছে। তারা আশা করছেন চলতি সপ্তাহের মধ্যেই আসলে তাদের শিক্ষার্থী উপস্থিতি আশানুরূপ হবে, এরকম কথা তারা বলছেন। তবে এটি খুবই স্পষ্ট যে শিক্ষকরাও বলছেন যে শিক্ষণ ঘাটতি হয়ে গেছে, ছুটি যদি লম্বা হয় তাহলে সেই শিক্ষণ ঘাটতি পূরণে কিন্তু তাদের সময় লেগে যাবে। শিক্ষকরাও চান যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকুক, এবং তারা নতুন করে একটা সাময়িকভাবে রুটিন করার চিন্তা ভাবনা করছেন যে ক্লাসের ডিউরেশন কমিয়ে এনে বেশি সংখ্যক সাবজেক্ট যেন পড়ানো যায়, এবং 2-1টি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বেশি করে পড়িয়ে অন্যগুলোতে কম গুরুত্ব দিয়ে পড়ানোর চিন্তা করছেন। তারা জানেন না যে ভবিষ্যতে কি অবস্থা হবে। তো সব মিলিয়ে প্রথম দিন মিশ্র অভিজ্ঞতার মধ্যে থেকে কিন্তু স্কুল কলেজ খুলেছে, এবং শিক্ষার্থী উপস্থিতি আশানুরূপ নয় বলে মনে হচ্ছে। নুরনবী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার ঢাকার বাইরের চিত্র দেখে নিতে চাই। এবার কুমিল্লা থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। তিনি আছেন জেলা স্কুলে। খোকন, শিক্ষা প্রতিষ্ঠান তো খুলেছে, গরম সামাল দিতে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে, কি দেখতে পাচ্ছেন, এবং ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা কতটুকু দেখতে পেয়েছেন আপনি? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, আসলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে যে দীর্ঘ বন্ধের পর যে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে তাদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি, এবং তারা কিন্তু বিশেষ করে আমি যে স্কুলটিতে দাঁড়িয়ে রয়েছি জেলা স্কুল, এটির যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু আসলে অনেকটাই সচেতন। অর্থাৎ এই তীব্র গরমে তাদের কি করণীয় সেটির বিষয়ে কিন্তু আমি অনেকের সঙ্গেই কথা বলেছি। তারা বলেছেন যে প্রচুর পরিমাণ পানি খেতে হবে, এবং
সময়ে সময়ে তাদের মুখে পানি ছিটাতে হবে, অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা অনেকটাই সচেতন। তবে এখানকার যে শিক্ষা প্রধান রয়েছেন প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, আমরা আসলে তার কাছে একটু জানতে চাইবো তেনারা আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে নিয়ে তীব্র তাপদাহ প্রতিরোধে, যে কেমন পদক্ষেপ নিয়েছেন। এই যে তীব্র তাপদাহ চলছে, শিক্ষার্থীদের জন্য আপনাদের কি কি ব্যবস্থা রয়েছে? ধন্যবাদ। শিক্ষার্থীদের জন্য আমরা পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখেছি। বৈদ্যুতিক সংযোগ সহ ফ্যানগুলো যেন প্রতি ক্লাসে সচল সর্বদা থাকে, এই ব্যাপারে গতকালই আমরা পুরো স্কুলের যে কক্ষগুলো, শ্রেণী কক্ষগুলো আছে সেগুলো আমরা চেক দিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আমরা সবসময় সাধারণত করে থাকি, এখন আরও একটু সচেতনভাবে চেষ্টা করছি যেন ধুলাবালিগুলো শিক্ষার্থীদের কোনো প্রভাব ফেলতে না পারে। আর শিক্ষার্থী এবং অভিভাবক অনেকেই আল্লাহর রহমতে আমাদের স্কুলের এরা সচেতন, যদ্দরুন স্বাস্থ্য সম্পর্কিত সকল ব্যাপারগুলো তারা। ধন্যবাদ স্যার। আসলে শুনছিলেন তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের জন্য সর্বরকমের ব্যবস্থায় রেখেছেন, আর স্যার অর্থাৎ এই তীব্র তাপদাহ থেকে যাতে শিশুরা সুরক্ষা পায়, অর্থাৎ সব ধরনের ব্যবস্থায় রাখা হয়েছে। ইশরাত, আপনাকে অনেক ধন্যবাদ। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কোনো চাপ ছিল না। জাতীয় পার্টি কি কারণে নির্বাচনে এসেছে সেটি তাদেরকেই পরিষ্কার করতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, কালো চশমা পরা বিএনপি কখনোই বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপিরই লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কথাটা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের। সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। এত অগ্নিকাণ্ড, এত প্রাণহানি, তারপরও অনেক রেস্টুরেন্টেই নেই নিয়ম নীতির কোনো বালাই, চলছে যাচ্ছে তাই ভাবে। বেশিরভাগ রেস্টুরেন্টের ফায়ার এক্সিট অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বন্ধ, নেই পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার। এসব অনিয়মের চিত্র ধরা পড়েছে যমুনার ক্যামেরায়। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন আলামিন তালুকদার ও আলমাস তপু। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন। নানা অনিয়মের অভিযোগে সিলগালা করা হয় বহু রেস্টুরেন্ট। অনেকেই রেস্টুরেন্ট বন্ধ করে গা ঢাকাও দিয়েছিলেন। তবে কিছুদিন যেতে না যেতেই আবারও লাল নীল বাতির ঝলকানি রেস্টুরেন্টের ভেতর বাইরে। এখন প্রশ্ন হচ্ছে, রেস্টুরেন্টের বাইরের মতো ভেতরেও কি এমন ফিটফাট অবস্থা, নাকি বাতির নিচে অন্ধকার? ধানমন্ডির ৭ মসজিদ রোডের এই ভবনটিতে বেশ কয়েকটি নামি দামি রেস্টুরেন্ট রয়েছে, আর সেখানেই সচেতনতামূলক এখানে বেশ কয়েকটি নতুন ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে। দেখার বিষয় হচ্ছে যে এটি কি শুধুই লোক দেখানো, নাকি ভেতরেও এমন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে ভবন মালিক কর্তৃপক্ষ? সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। এটি দ্য ক্যাফে রিও রেস্টুরেন্টের ইমার্জেন্সি ফায়ার এক্সিট, এবং সেই ইমার্জেন্সি ফায়ার এক্সিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিল রেখে সেই ফায়ার এক্সিটের যে জায়গাটি, অর্থাৎ আগুন লাগলে মানুষ যে বের হবে সেই জায়গাটি আসলে এভাবেই বন্ধ করে রাখা হয়েছে। এটি তাদের আরেকটি ইমার্জেন্সি ফায়ার এক্সিট, সেখানেও এভাবেই বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে সেটিও বন্ধ করা হয়েছে। ফায়ার এক্সটিংগুইশারগুলোর অবস্থাও কতদিন আগে কেনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। নিচে আমরা যে দেখে আসলাম যে নতুন চকচকা ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে, সেগুলো আসলে লোক দেখানো না, আমরা বন্ধ করিনি, এটা জাস্ট আমরা আবার ওপেন করে দেব। এখন আপাতত যে ইটা আছে ওইটা ওইভাবে করা হয়েছে। ভবনের বাকি রেস্টুরেন্টগুলোর একই চিত্র, কোথাও নেই পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার, যা দু একটি আছে বেশিরভাগই মেয়াদহীন। আর ফায়ারবল কি জিনিস তা তো কেউ জানেনই না। ফায়ারবল বলতে আপনারা জানেন না? আচ্ছা, ফায়ারবলটা কি? ফায়ারবলটাও সম্পর্কে জানেন না? না, ফায়ারবল বলতে কি? স্যার, আমাদের কিছু মেয়াদ শেষ হয়ে গেছে, ওইটা আমরা আর কি করতে দিছি, আবার নতুন করে আনতে দিছি আর কি, ওগুলো নিয়ে আসবে। এত অনিয়মের মধ্যেও ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন শত শত মানুষ আগের মতোই খাবার খেতে আসে এখানে। সঠিক তদারকি না থাকায় ক্ষুব্ধ তারা।
ভয় লাগে আর কি, যে আবার মনে হয় আগুন ধরবে এরকম মনে হয়। সেই বাচ্চা কাচ্চারা আসতে চায়, পছন্দ করে, সেই জন্য আমরা আসি। কিন্তু আমাদের মধ্যে অনেক ভয় থাকে, কখন দুর্ঘটনা, কখন যে কোন দিক দিয়ে বাইর হবো, এইটাই চিন্তা লাগে। এরা আবার পয়সা দিয়ে চালু করছে, আবার দোকানে করলে আবার বন্ধ হইবে, আবার চালু করবে, এই সিস্টেম আমাদের দেশে। কোনো নিয়ম নীতিতে তো করছে না কেউই, যা যেভাবে খুশি সেভাবে করতেছে। ভবন কর্তৃপক্ষ বলছে এসব অনিয়মের বিষয়ে বারবার রেস্টুরেন্ট মালিকদের চিঠি দেওয়া হয়েছে, তারপরও কেউ নিয়ম না মানলে দুর্ঘটনার দায় তাদের। এখন দেখেন আমরা বারবার সমস্ত কিছু চিঠি দিয়ে তাদেরকে জানাইছি, আমরা সরাই দিচ্ছি। এরপরে যদি তারা করে থাকে দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। শুধু ধানমন্ডি নয়, গোটা রাজধানীর চিত্রই কম বেশি একই রকম। এই যেমন মিরপুরের চিড়িয়াখানা রোডের পাশে অ্যাপকো বাংলাদেশ লিমিটেডের এই 5 তলা ভবনে 10টি রেস্টুরেন্ট রয়েছে। ভবনের নিচে এভাবেই থরে থরে সাজানো গ্যাসের সিলিন্ডার, কিন্তু একটিও ফায়ার এক্সটিংগুইশার চোখে পড়েনি। শুধু তাই না, এতগুলো রেস্টুরেন্টের জন্য একটি মাত্র সরু ফায়ার এক্সিট, তাও আবার পরিত্যক্ত নানান জিনিসপত্র দিয়ে বন্ধ। এসব অনিয়মের বিষয়ে ভবন কর্তৃপক্ষ বলছে ভাড়া তোলা ছাড়া তাদের কোনো কাজ নেই। এটা ওদের দায়িত্ব, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করে, আমরা শুধু ভাড়াটা কালেকশন করি, যেটা সত্যি কথা, আমরা ওই দায়িত্ব আমরা নেই। ওরা অনিয়মের চিত্র এখানেই শেষ না। মিরপুরের পল্লবীতে আবাসিকের অনুমতি নিয়ে এই একটি ভবনে 20টি রেস্টুরেন্ট ভাড়া দিয়েছেন মালিক। জনসাধারণের প্রশ্ন, এত অনিয়ম কি দেখার কেউ নেই? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বনানী নৌবাহিনীর সদর দপ্তরের পাশের সড়কে যাত্রীবাহী বাস এবং মোটরবাইকের আগুনের ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোস্তফা কামাল মারা গেছেন। গতকাল রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোস্তফা কামাল একটি বেসরকারি ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে বনানী ফ্লাইওভার দিয়ে জেকে নামে একটি যাত্রীবাহী বাস সড়কে নামার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ছিটকে সড়কে পড়ে যান। মোটরসাইকেলটি আটকে যায় বাসের নিচে। পুলিশ জানায় বাসের গতি এতটাই ছিল যে আটকে থাকা মোটরসাইকেলটিকে সেটি প্রায় 20 ফুট দূরে টেনে নিয়ে যায়। তখনই মোটরসাইকেল ও বাসে আগুন লেগে দুটোই পুড়ে যায়। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সারা দেশে স্থানীয় সরকারের শত পদে অনুষ্ঠিত হচ্ছে ভোট। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তিনি আছেন কাটাখালীতে। তারেক, কাটাখালী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে কতজন প্রার্থী অংশ নিয়েছেন এবং ভোটের সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন? ইশরাত, নারীসহ মোট 7 জন মেয়র প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকাল থেকে যেমনটি কেন্দ্রগুলোতে আমি 2 থেকে 3টি কেন্দ্র ঘুরেছি, সকল কেন্দ্রগুলোতে আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বেশ লম্বা লাইন দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে যেহেতু তীব্র তাপপ্রবাহের মধ্যে এই ভোটাররা ভোট দিতে এসেছেন এবং সকালে যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে এবং প্রথম দিকে কিন্তু কিছুটা বিলম্ব হলেও পর্যায়ক্রমে ভোটাররা ভোট দিচ্ছেন, তবে এই ভোটাররা অভিযোগ করছেন যে কিছুটা বিলম্ব হচ্ছে তাদের ভোট দিতে এবং কেউ যদি কোনো সমস্যায় পড়ছেন তাহলে কিন্তু এখানকার যারা দায়িত্বরত তারা সে বিষয়টি দেখছেন। এই যে কাটাখালী পাটকল উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে এখন পর্যন্ত আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন যে প্রায় 15% ভোট কিন্তু এখানে কাস্ট হয়েছে এবং এই যেহেতু এই পৌরসভায় এর আগে যে মেয়র ছিলেন তাকে বহিষ্কার করা হয়েছিল এবং তারপরে প্যানেল মেয়র দায়িত্ব পালন করেছেন, তারপরে কিন্তু এখানে যে উপনির্বাচন সেটি হচ্ছে এবং এই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু ইভিএমে এই ভোট চলবে এবং এই 9টি কেন্দ্রের মধ্যে মোট 62টির কক্ষে 23,641 জন ভোটার তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখন পর্যন্ত যতটুকু দেখছি যে প্রত্যেকটা কেন্দ্রে আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বেশ লম্বা লাইন কিন্তু রয়েছে এই কাটাখালী পৌরসভার যে উপনির্বাচনে। ইশরাত, তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় ভোর থেকেই চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। চুয়েটে বাস পোড়ানোর ক্ষতিপূরণ, সড়কে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে এই কর্মসূচি দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সীমিত পরিসরে চলছে গাড়ি। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যদিও এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম টেম্পু সিএনজি মালিক শ্রমিকরা। তারা সড়কে নামিয়েছে 3 চাকার বাহন। তাতে হুড়োহুড়ি করে যাত্রীরা উঠছেন, অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। গাড়ি না পেয়ে অনেকে আবার হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন।
ধর্মঘটের কারণে আমাদের এখন হেঁটে আসতে খুব কষ্ট হয়েছে, মানুষের ভোগান্তি হচ্ছে। বাস না চালার কারণে চাপটা অন্য গাড়িগুলোর উপর পড়ছে, ছোট গাড়িগুলোর কারণে গাড়িও কম পাওয়া যাচ্ছে, গাড়ি পেতে বিলম্ব হয় আর অত্যধিক গরম, সেজন্য আমাদের ভোগান্তি আর বলা যাচ্ছে। চন্দ্রকোনা থেকে আপনার কাপ্তাই রাস্তা পর্যন্ত এই এখন সিএনজি করে চলতে হয়। দর্শক, এখনকার পরিস্থিতি জানবো চট্টগ্রাম থেকে আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত আমার সাথে যোগ দিচ্ছেন। জোবায়েদ, সপ্তাহের প্রথম কর্মদিবসেই ধর্মঘট, আর নগরবাসী চলাচল করছে কিভাবে এবং জনগণের ভোগান্তি তো আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সকাল থেকেই তো যান সংকট। ইশরাত, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের বাস টার্মিনাল এলাকায়। এখানে কিন্তু চট্টগ্রাম উত্তর জেলা এবং দক্ষিণ জেলার বাসগুলো কিন্তু চলাচল করে। আপনি নিশ্চয়ই দৃশ্যপটে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মানুষজন আছে তারা কিন্তু সবাই পরিবহন শ্রমিক এবং মালিক সমিতির সদস্য, এবং তারা কিন্তু বিভিন্ন গাড়ি দেখছেন এবং একে একে করে তাদের যে ধর্মঘটটা সেটা জানান কিন্তু তারা দিচ্ছেন। এবং এক্ষেত্রে তারা যেটা বলছেন, তারা শান্তিপূর্ণভাবেই ধর্মঘটটা পালন করবেন, তবে কোনো ত্রুটি বিচ্যুতি তাদের দিক থেকে আছে কিনা সেটাও কিন্তু তারা দেখবেন। আমি একজন তাদের মালিক সমিতির মহাসচিবের সাথে কথা বলেছি, সদস্য সচিবের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে তাদের এই অবরোধ যে ধর্মঘট সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে করবেন, এবং 2:30 বাজে জেলা প্রশাসকের সাথে যে বৈঠক সেটার পরে কিন্তু তারা বাকি সিদ্ধান্তগুলো জানাবেন। তারা কিন্তু কিছুক্ষণ আগেই বেশ লাঠিসোঁটা নিয়ে গাড়ি ঘোড়া ধরার যে একটা প্রবণতা সেটা আমরা দেখতে পেয়েছিলাম, পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এনেছিল। এই মুহূর্তে গাড়ি তেমন একটা চলাচল করছে না বলা যায় মহাসড়কে, তবে যেই সড়কগুলোতে গাড়ি দেখতে পাচ্ছি সেগুলো বেশিরভাগই ব্যক্তিগত যানবাহন আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তিটাও কিন্তু সীমাহীন। আর এই যে দুর্ভোগটা সেটা কিন্তু অফিসগামী যারা মানুষজন আছে এবং শিক্ষার্থী তাদেরই কিন্তু সকাল থেকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং এর কারণেই কিন্তু তাদের ধর্মঘটের প্রতি তাদের যে অনীহা সেটা কিন্তু তারা আমাকে জানিয়েছেন। মোট কথায় বলতে গেলে চট্টগ্রামের যে ধর্মঘট সেটা কিন্তু এখন তারা বেশ জোরদারভাবে চালাচ্ছেন। ইশরাত। জোবায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ। দেশের পথে রওনা দিয়েছে দস্যুমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। ফেরার আগে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া থেকে দুবাইয়ের মিনা সাকার বন্দরে নোঙর করে জাহাজটি। সেখানে পণ্য বোঝাই করে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজের মালিকপক্ষ জানিয়েছে 23 নাবিকের সবাই জাহাজ যোগেই দেশে ফিরছেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এমভি আবদুল্লাহ বাংলাদেশে পৌঁছাবে। এর আগে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে মোজাম্বিক থেকে আনা কয়লা খালাস করা হয়। গত 12 মার্চ সোমালীয় জলদস্যুরা 23 নাবিক সহ জাহাজ জিম্মি করে। মুক্তিপণ্যের বিনিময়ে 32 দিন পর ছাড়া পান তারা। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সপ্তাহে গড়ালো ইসরায়েল বিরোধী নজিরবিহীন ছাত্র বিক্ষোভ। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে এখনও উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আন্দোলনকারীদের দমনে ব্যাপক মারমুখী ভূমিকায় পুলিশ। 24 ঘন্টায় আটক করা হয়েছে শতাধিক ছাত্রকে। দমন পীড়নের শিকার শিক্ষকরাও। কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন ক্যাম্পাসে তাঁবু টাঙিয়ে অব্যাহত অবস্থান কর্মসূচি। কিছু কিছু এলাকায় সড়কেও চলছে মিছিল। সাম্প্রতিক ইতিহাসে এত বড় ছাত্র আন্দোলন দেখেনি যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়া থেকে বোস্টন, নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে একের পর এক বিশ্ববিদ্যালয় সামিল হয়েছে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, হুমকি ধামকি, ধরপাকড়ের পরও ঠেকানো যাচ্ছে না শিক্ষার্থীদের। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে আন্দোলন ছড়িয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও। ইসরায়েলের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে লন্ডনে। শনিবার শহরের কেন্দ্রে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় দুপক্ষ। ইসরায়েল বিরোধী স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। ফিলিস্তিনের পতাকা হাতে গাজাবাসীর প্রতি একাত্মতা জানান তারা। একই স্থানে সমাবেশ করে ইসরায়েলপন্থীরাও। গাজায় ইসরায়েলি আগ্রাসন বৈধ এমন দাবি তাদের। হামাস বিরোধী বিভিন্ন স্লোগান শোনা যায় তাদের মুখে। জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিও জানান তারা। প্রায় 2 ঘন্টা ধরে চলে তাদের মিছিল। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা থাকলেও ছড়ায়নি সংঘর্ষ। সতর্ক অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সৌদি আরবের রিয়াদে জড়ো হয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সংশ্লিষ্ট সূত্র বলছে সম্মেলনের মূল এজেন্ডা গাজা পরিস্থিতি। রোববার শুরু হওয়া বৈঠকে যোগ দিতে রিয়াদে উপস্থিত হওয়া অতিথিদের স্বাগত জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ। পৌঁছেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোকরিও। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন পিএলওর নির্বাহী কমিটির মহাসচিব
হুসেইন আল শেখ। গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহ নিশ্চিতে করণীয় সম্পর্কে আলোচনা করবেন নেতারা, থাকবেন জাতিসংঘের প্রতিনিধিরাও। সোমবার গাজা ইস্যুতে হবে বিশেষ ব্রিফিং। 2 ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস। সরকারের প্রতি তাদের উদ্ধারের আকুতি জানান বন্দীরা। শনিবার প্রকাশিত ভিডিওর 2 জিম্মির পরিচয় জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। একজন 64 বছর বয়সী কেইথ সেইগেল, অপরজন 47 বছর বয়সী ওমরি মিরান। ফাঁকা দেয়ালের সামনে রেকর্ড করা হয় তাদের ভিডিও বার্তা। পরিবারের প্রতি ভালোবাসার কথা জানান দুজন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয় মিরানকে। সীমান্তবর্তী আরেক শহর থেকে ধরে নিয়ে যাওয়া হয় সেইগেল ও তার স্ত্রীকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।